শুরুতেই জানিয়ে দেব, ছাত্রদল সতর্ক অবস্থানে, ডাকসু নির্বাচন প্রসঙ্গে সভাপতি রাকিব। এবারে জানাবো, গণতন্ত্রের রেললাইনে না যাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বললেন তারেক রহমান। এবারে জানাবো, ভূমি সংস্কার ও ন্যায্য মূল্য নিশ্চিতে এনসিপির কৃষক উইং। এবারে জানাবো, নুরার পাগলের রাশ পোড়ানো ঘটনায় জামায়াতের নিন্দা। এবারে জানাবো, সাংবাদিক নাহিদ নজরুলের সহ্য পাশে বিএনপি স্বাস্থ্য সম্পাদক। সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। জ্বলছে নেপাল, সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে হত্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন প্রসঙ্গে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, নির্বাচন ঘিরে ঝুঁকির কোনো আশঙ্কা নেই। ছাত্রদল সতর্ক অবস্থানে আছে। সাধারণ শিক্ষার্থীরা ভোট দেওয়ার জন্য উন্মুক্ত। কেউ লাইন ভেঙে ভোট দেওয়ার চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীরাই সেটির মোকাবেলা করবে। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ঢাবির কার্জন হল পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপ করলে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, এখনো পর্যন্ত পরিবেশ বেশ ভালো, আশা করা হচ্ছে আরও ভালো হবে। অবশ্যই সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা আছে। লাইনে দীর্ঘায়িত করার চেষ্টা হতে পারে। বিগত সময়ে ছাত্রলীগের নির্বাচনের মতো যেন লাইন দীর্ঘ করে ভোটদান ব্যবহৃত করতে না পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি দেখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। এবারে জানাবো, জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার 8 সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। দীর্ঘ 8 বছর অপেক্ষা শেষে নতুন নেতৃত্বে বেছে নিতে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। প্রধান অতিথি বক্তব্য তিনি তারেক রহমান বলেন, ভিন্ন দলের ভিন্ন মত থাকবে, এটাই স্বাভাবিক। তবে জনগণ বাছাই করবে আগামীতে দেশকে কে নেতৃত্ব দেবে। এ সময় গণতন্ত্রের লেনদেনে না যাওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তিনি। বিকাল 4টার দিকে সম্মেলন দিতে পূর্বে তারেক রহমান বলেন, ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি, তাই আগামী দিনে বিএনপির লক্ষ্য কি সেটা স্পষ্ট করে দলের এই হাইকমান্ড। পাশাপাশি তৃণমূলকে সংগঠিত করার পাশাপাশি নির্বাচনে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, জনগণকে বাইরে রেখে কোনো সিদ্ধান্ত নিলে অরাজক পরিস্থিতি তৈরি হবে, যেটি কাঙ্ক্ষিত নয়। তাই দল মনে করে জনগণই সকল ক্ষমতার উৎস। সমাপনী বক্তব্যে কোনো অবশ্যই গণতন্ত্রের পথ যেন বাধা না হয়, সেজন্য সবাইকে একজোট থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। বলেন, ইতিহাসে চরম সন্ধিক্ষণে এই সম্মেলন। দীর্ঘ লাইনে সংগ্রামের পর ফ্যাসিবাদের পতন হয়েছে, সুযোগ সৃষ্টি হয়েছে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণে। তবে যারা দেশকে বারবার অস্থিতিশীল করতে চেয়েছে সেই চক্রান্তকারীরা গণতন্ত্রের হত্যার চক্রান্ত করছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের যার পথে ষড়যন্ত্র হয়েছে। নির্বাচন বাধাগ্রস্ত করলে দেশের মানুষের উপকার হবে না। এবারে জানাবো, কৃষকের অধিকার আদায়ে আন্দোলনকে নতুন পরিসরে নিতে কৃষক উইং গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার 6 সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এর সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়। এতে জানানো হয়, স্বাধীনতার এত বছর পরেও কৃষকের ভাগ্য কোনো পরিবর্তন আসেনি। বৈষম্যহীন সমাজ বিনির্মাণ প্রতিদিন ধরনের কৃষকের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এখন সময়ের দাবি। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করেই কৃষক উইং গঠন করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষকের অধিকার প্রতিষ্ঠা, ভূমি সংস্কার, কৃষিপণ্য ন্যায্য দাম নিশ্চিতকরণ এবং রাষ্ট্র নির্মাণে এই সংগঠক অগ্রণী ভূমিকা রাখবে। স্বাধীনতা গণতন্ত্র অনুযায়ী এটি পরিচালিত হবে এবং প্রান্তিক কৃষক এবং কৃষক সংগঠনের সঙ্গে সমন্বয় করে সারা দেশে কৃষক সংশ্লিষ্ট কার্যক্রমে আরও গতিশীল করবে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির অনুমোদনক্রমে কৃষক উইং প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান সমন্বয়কারী হয়েছে আজাদ খান ভাসানী। যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইদ উজ্জ্বল হাফসা জাহান। এবারে জানাবো,
রাজবাড়ী গোয়ালন্দে নুরাল পাগলের লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী। শনিবার 7ই সেপ্টেম্বর জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবাইর স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, এভাবে লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ইসলাম অনুমোদন করে না। এই ঘটনার মাধ্যমে মানবিক ও ধর্মীয় মূল্যবোধ লঙ্ঘিত হয়েছে। আমরা এই ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। বিবৃতিতে এই ঘটনার সাথে জামায়াত ইসলামীর নাম জড়ানোর চেষ্টা অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত, অনুবিত বলে উল্লেখ হয়। বিবৃতিতে আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উল্লেখ করে সংশ্লিষ্ট মহলের প্রতি সমাজ ও রাষ্ট্রে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। এবারে জানাবো, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক কলামিস্ট গীতিকার নাহিদ নজরুলকে দেখতে গেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। শুক্রবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি একজন অভিজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। আহত খোঁজখবর নিতে শনিবার 6 সেপ্টেম্বর হাসপাতালে যান রফিকুল ইসলাম। এ সময় তিনি কর্মরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং নাহিদ নজরুলকে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। তিনি সাংবাদিক নাহিদ নজরুলের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য অনুরোধ করেন। ডাক্তার রফিকুল ইসলাম আহত নাহিদ নজরুলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের আশ্বস্ত করে বলেন, দলের পক্ষ থেকে আমরা সবসময় পাশে আছি। যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। নাহিদ নজরুলের শারীরিক অবস্থা বিষয়ে তিনি জানান, তার ডান পায়ের নিচে অংশ দুটি হাড় ভেঙে গেছে এবং গোড়ালি পর্যন্ত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার সামগ্রিক শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। উল্লেখ করে নাহিদ নজরুল দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সাহিত্য চর্চার পাশাপাশি জনপ্রিয় কলামিস্ট ও গীতিকার। সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। নেপালে চলমান সহিংসতার দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝোলানাথ খানালের স্ত্রী রবি লক্ষ্মী চিত্রকর নিহত হয়েছেন বলে খবর দিয়েছে বিভিন্ন সংবাদ ও গণমাধ্যম। জেন-জি বিক্ষোভকারীরা রবি লক্ষ্মীকে আটক রেখে তার পরিবারের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিবারটি থেকেও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার স্থায়ী সময় বিকেলে রাজধানী কাঠমান্ডুর টাল্লু এলাকায় সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাড়িতে এই ঘটনা ঘটে। পারিবারিক সূত্র জানিয়েছে, মিসেস চিত্রককে দ্রুত কীর্তিপুর বার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চিকিৎসা জানান আগুনে মারাত্মকভাবে দগ্ধ হন রবি লক্ষ্মী। এ সময় হামলা ঘটনা ঘটল এমন সময় যখন নেপালের টানা দ্বিতীয় দিনের মতো সহিংস জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভ চলছিল। সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পরই বিক্ষোভ থামেনি। দ্বিতীয় দিনের বিক্ষোভে আরও 2 জন নিহত হওয়ার ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে 22-এ পৌঁছেছে এবং আহতের সংখ্যা 400 ছড়িয়েছে। এদিকে নেপাল জুড়ে সহিংস সরকার ও রাজনৈতিক স্থাপনায় ব্যাপক হামলার ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা রাজধানীর প্রশাসনিক কমপ্লেক্স, সিং দরবার এবং রাষ্ট্রপতি সরকার বাসভবন শীতল নিবাসে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও বিভিন্ন সংবাদমাধ্যম কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। হামলা হয়েছে প্রেসিডেন্ট রামচন্দ্র পটেল, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল, প্রচণ্ড শের বাহাদুর দেওবার নিজস্ব বাসভবনে হামলার সময় তিনি তার স্ত্রী পররাষ্ট্র মন্ত্রী আরজু রানা দেওবা আক্রান্ত হন বলে জানা গেছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়কে টার্গেট করেছে বিক্ষোভকারীরা। নেপালি কংগ্রেসের প্রধান কার্যালয়ে আগুন দেওয়ার পাশাপাশি ব্যাপক ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা। দুর্বৃত্ত আগুন দিয়েছে কাঠমান্ডুর সিং দরবারে, যা কেন্দ্রীয় প্রশাসনিক কমপ্লেক্স, এবং শীতল নিবাসে, যা প্রেসিডেন্টের সরকারি বাসভবন। বিক্ষোভের আগুন রীতিমতো চলছে নেপাল। জেন-জির প্রতিবাদে রীতিমতো পড়ছে অশান্তির আগুন। এই পরিস্থিতিতে পদত্যাগ করে সেনাদের হেলিকপ্টার
সেনাদের হেলিকপ্টারে কাঠমান্ডু ছাড়তে দেখা গেছে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। প্রধানমন্ত্রীর সঙ্গী প্রকাশ শিহুলা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। প্রতিবাদের দ্বিতীয় দিনে আরও দুজনের মৃত্যুর পর বিক্ষোভের আঁচ বাড়তে থাকে। প্রধানমন্ত্রী ওলির বহিষ্কার ও সরকারের বাতিলের দাবি সরব হয়েছে নেপালের জেন জি। এই আহ্বানে তরুণদের মধ্যে থেকে নেপালের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি বেছে নেওয়ার দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা, পরিবর্তে দাবি জানাচ্ছে তরুণরা।